এই সব খুব ইনস্ট্রুমেন্টস বানায়, ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার্স ওরা, তোষনিওয়াল। এখন ওরা কি করে, বহু বছর 50 বছর আগের ঘটনা। সুখে দুঃখে সমে কৃত্বা লাভা লাভ জয়া যাও, জয় হোক পরাজয় হোক, লাভ হোক ক্ষতি হোক, তাহলে কি হবে, সুখ আর দুঃখ হয়ে যাবে। দুটোকেই সমানভাবে নাও, কিন্তু যুদ্ধ করো, যুদ্ধ থেকে পালিও না, তাহলে তোমার কোনো রকম পাপ তোমার আসবে না। এই যে তুমি যে স্বধর্ম না করে যে তুমি পালিয়ে যাবে ভাবছো, তো পাপ। আমরাও যে আমাদের স্বধর্ম যদি না করি, আমাদেরও তো প্রত্যেকের স্বধর্ম আছে। মহাভারত পড়ুন, দেখবেন ওর মধ্যে সব্বার স্বধর্ম আছে। স্ত্রী স্বধর্ম আছে, স্বামী স্বধর্ম আছে, স্বধর্ম আছে, স্ত্রীর স্বধর্ম আছে। গীতার কর্মযোগেও মহানির্বাণ তন্ত্র থেকে অনেকগুলো শ্লোক স্বামীজি কোট করেছেন, সেখানেও আছে সব ডিউটির কথা। মহাভারতে তো খুব ডিটেলে আছে, বিভিন্ন গল্পের মাধ্যমে সেইখানে সব এইসব বলা আছে। তো সব আমার প্রত্যেকের একটা করে ধর্ম আছে। মানুষ হিসেবে আমার একটা ধর্ম আছে, আমি এই দেশের নাগরিক সেই হিসেবে আমার একটা ধর্ম আছে। সেই ধর্ম যদি আমি না করি তাহলে আমি পাপ করছি। তারপরে বলছেন গীতার এই তৃতীয় অধ্যায়ে আসবে যে 5টা ধার নিয়ে তো আমার প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে। দেব যজ্ঞ, ঋষি যজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, ভূত যজ্ঞ। তাহলে 5টা তো ঋণ তো তার মাথার উপরে রয়েইছে। এটা তো প্রত্যেকটা মানুষকেই সেটাকে শোধ করতে হয়, আমরা তো করছি না। ওইখানে বলবে গীতাতে যে এইগুলো না করে সে তো পাপন করছে, সে তো পাপ ভক্ষণ করছে। স্বামীজি এটাকে আজকের মডার্ন ভাষায় বলেছেন যে যারা এই গরিবদের পয়সার উপরে পড়াশুনো করেছে, হ্যাঁ, যারা পড়াশুনো করে শিক্ষিত হয়েছে, কিন্তু ওরা যদি এই গরিব দিকে না তাকায়, এদের দুঃখ মোচনের চেষ্টা না করে, বলছে আই হোল্ড এভরিওয়ান ট্রেটার। একদম দেশদ্রোহী বলে দিয়েছেন। আই হোল্ড এভরিওয়ান এ ট্রেটার হু হ্যাজ বিন এডুকেটেড অন দেয়ার এক্সপেন্স and does not pay least heed to them. একটুও তাদের দিকে তাকায় না, একটুও তাদের প্রাণ কাঁদে না। তাদেরকে স্বামীজি বলছে আই হোল্ড দেম অ্যাজ ট্রেটার্স। ট্রেটার মানে কি হয়, দেশদ্রোহী। হ্যাঁ, একেবারে লেকচার সব কলম্বো তো আলমোড়া খুলে দেখুন, তাদের বলা আছে। দেখতে হবে তো, এগুলো আমাদের উপরে একটা রেসপন্সিবিলিটি। হ্যাঁ, তা এইসব হয়ে গেল। এখন এই যে লাভা লাভ জয়া জয়, অর্জুনের সুরে লাগলো, এটা তো বেশ ভালো কথা, কিন্তু হবে কি করে? এইবার ভগবান বলছেন এই সাথে অভিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে। এতক্ষণ তোমাকে আমি সাংখ্য বুদ্ধির কথা বলেছি, জ্ঞানের কথা বলেছি, জ্ঞান বুদ্ধির কথা বলেছি, এবার তোমাকে কর্মযোগ বুদ্ধির কথা বলছি। হ্যাঁ, কেন বলছি কর্মযোগ বুদ্ধির কথা? এই কর্ম করতেই তোমার চিত্ত শুদ্ধ হবে, তখন এই অবস্থা লাভ করতে পারবে। ওই সুখে দুঃখে সমে কৃত্বা লাভা লাভ জয়া জয়, মনটাকে ব্যালেন্স করতে হবে। কারণ কাজ তুমি সবই করবে, কিন্তু একদম ব্যালেন্স অফ মাইন্ড। আমার একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদের বলি। আমাকে মহারাজ এখনো বেঁচে আছেন, আগ্রহনে থাকেন, তাকে আমি বলেছিলাম মহারাজ একটা পুরনো সাধুদের গল্প বলুন আমাকে। উনি আমাকে একটা গল্প বলেছিলেন। বলছে তখন আমার সেবা প্রতিষ্ঠানে পোস্টিং, সেই মহারাজ বলছেন তখন আমার সেবা প্রতিষ্ঠানে পোস্টিং, আর ভয়ঙ্কর তখন রাজনৈতিক অবস্থা পশ্চিমবঙ্গের খুবই খারাপ। সাধুদের সবসময় অপমান হচ্ছে, ম্যান হোলের মধ্যে কাপড় ঢুকিয়ে দিয়ে সব লাইন বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, যারা রান্না করে তার স্ট্রাইক ডেকে রান্না বন্ধ করে দিচ্ছে, এদিকে 500-600 পেশেন্ট খেতে পাবে না, এই রকম চলছে। আর সব ব্যাপারেই ওদের একেবারে একটা অসহযোগ আন্দোলন চলছে, আর যেখানে সেখানে সাধুদের অপমান করে দিচ্ছে। বলে আমি তো তখন ওই সেবা প্রতিষ্ঠানেই আছি। সেবা প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা,
স্বামী দয়ানন্দ মহারাজ, উনি একজন ভাইস প্রেসিডেন্টও ছিলেন, আবার স্বামী মাধবানন্দের ছোট ভাইও ছিলেন। আর উনি আমেরিকায় ছিলেন অনেক বছর। তো ওইখানে দেখে এসছিলেন যে মায়েদের যাদের বাচ্চা হবে তাদের কি সুন্দর সেবা হয়। তাই উনি এখানে বেলুড় মঠ অথরিটিকে বললেন যে আমি ঐরকম একটা মায়েদের জন্য হাসপাতাল খুলতে চাই। খুব ওনার একেবারে মনের জোর আর করার ইচ্ছেতে তারপরে মঠ কর্তৃপক্ষ রাজি হলো। সেই জন্য আমাদের এই সেবা প্রতিষ্ঠানের আগের নাম কিন্তু শিশু মঙ্গল। এটা একটা ম্যাটারনিটি হসপিটাল ছিল। হ্যাঁ, এখানে মায়েদেরই সেবা হতো। যারা সন্তান সম্ভবা মা তাদের সেবা হতো। উনি ওই যে আমেরিকা থেকে দেখে এসছেন, তারপরে সেটা বাড়তে তো এখন একটা বড় জেনারেল হাসপাতাল হয়ে গেছে। সেখানে প্রায় সব ডিপার্টমেন্টই আছে। তা আমি যে সময়কার ঘটনা বলছি সেটা হচ্ছে এই আপনি ধরুন ৭২-৭৩ সেই সময়কার ঘটনা। তো ভীষণ ওদের ভয়ঙ্কর কষ্ট। এই আমাদেরই কর্মীরাই কষ্ট দিচ্ছে। আর রোজ ওদিকে পলিটিক্যাল পার্টিরা সব লাল ঝান্ডা তুলে আর এইসব ইনকিলাব জিন্দাবাদ এইসব করছে। হ্যাঁ? তো এই মহারাজ রোজ ওই দয়ানন্দ মহারাজ সেবাও করতেন। চোখে ওষুধ-টষুধ দেওয়া, ৩ বেলায় ইনসুলিন-টিনসুলিন দেওয়া এসব উনি করতেন। তো একদিন গিয়ে উনি বলছেন, উনি চুপচাপ রয়েছেন। উনি কিন্তু হাসপাতালটা প্রত্যেকটা ইটের সাথে তার পরিচয় আছে। প্রত্যেকটা কর্মীর সাথে তার পরিচয় আছে। প্রত্যেকটা কর্মীকে তিনি নিজের হাতে গড়ে তুলেছেন। সেখানে গিয়ে এই মহারাজ বলছেন, "মহারাজ আর পারছি না। সহ্যের বাইরে চলে যাচ্ছে। আপনি একটু ঠাকুরকে বলুন না যে আমাদের একটু যাতে শান্তির সঙ্গে আমরা কাজ করতে পারি এরকম আ অবস্থাটা করে দিন।" বলে মহারাজ তো চুপচাপ সমাধিস্থ হয়ে বসে থাকতেন। আমার এই কথা শুনে একদম উত্তেজিত হয়ে গেলেন। হয়ে গিয়ে বলছেন, "তুমি কি মনে করছো ঠাকুর এগুলো জানেন না? এগুলো হচ্ছে এগুলো কি ঠাকুরের ইচ্ছা হচ্ছে না? ঠাকুর সব জানেন। যা কিছু হচ্ছে ঠাকুরের ইচ্ছায় হচ্ছে। তোমার বেশি কষ্ট মনে হচ্ছে, সহ্য করতে পারছো না মনে হচ্ছে, তুমি এখান থেকে চলে যেতে পারো। আরো আশ্রম আছে কোথাও চলে যেতে পারো। কিন্তু মনে রাখবে সব যা তুমি দেখছো এ ঠাকুরের ইচ্ছা ছাড়া আর আমাদের মঙ্গল ছাড়া এতে কিচ্ছু লেখা নেই। এ সব তার ইচ্ছা এবং আমাদের মঙ্গলের জন্য হচ্ছে। আস্তে আস্তে দেখুন সেই শিক্ষা প্রতিষ্ঠান এখন সেই মানুষগুলোই বদলে গেছে। এখন তো কোনো রকমে নেই। এখন সেই সব কর্মীরাই কত সম্মান করে সাধুদের। যারা একদম মুখের উপরে আমরা তো পেয়েছি। কিভাবে অসম্মান করত বাপরে বাপ! হ্যাঁ, ৭ তলার উপরে আমাদের ওয়ার্ড। সাধুদের ওয়ার্ডটা ৭ তলার উপরে। লিফটে একটা করে ওদের লিফটম্যান থাকতো। আমি গেছি, "ভাই আমাকে ৭ তলায় যাও।" "সিঁড়ি দিয়ে চলে যান। লিফট এখন চলবে না।" ৭ তলা আমি উঠছি। আমাদেরই হাসপাতাল। এইরকম করতো ওরা। হ্যাঁ? যা হোক, তো বলছে যে এই অবস্থাটা কি করে পাওয়া যায়? তখন বলছে, "তোমাকে আমি এতক্ষণ তো এই জ্ঞান বুদ্ধি দিলাম। এবার তোমাকে এমন কর্মবুদ্ধি দেব, এমন কর্মযোগের বুদ্ধি দেব যে তুমি তখন এই কর্মবন্ধনটাকে কাটতে পারবে। কর্মবন্ধম প্রহাস্যসি।" তারপরেই উনি বললেন, "নেহা বিক্রমণা স্বস্তি।" বলছে, "এই কর্মযোগের সবচেয়ে বড় লাভ হচ্ছে তুমি যতটা করবে ততটাই লাভ। কারণ তোমার কর্ম করার পেছনে পরমার্থের লাভ ছাড়া তোমার কোনো ইচ্ছা নাই। এটাতে তুমি যে কর্মটা করছো only for your inner growth, only for your spiritual growth. কর্মের যাই রেজাল্ট হোক না কেন, এইটা তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে কর্মযোগে যে এই কর্মটাতে আমি স্পিরিচুয়ালি কতটা ইভলভ হলাম। আমি কতটা মান অপমান, কতটা সুখ দুঃখ, কতটা জয় পরাজয় এগুলোকে আমি কতটা তার উপর থেকে উঠতে পারলাম। মানে সবসময় ইনার গ্রোথ এর দিকে
তুমি তোমার নজরটা থাকবে, উদ্দেশ্যটা থাকবে। তারপরে উনি বললেন যে এর জন্য খুব দরকার ব্যবসায়িত্মিকা বুদ্ধি, ফোকাসড মাইন্ড। ফোকাসড মাইন্ড না হলে কি হবে? বহু শাখা হনন্তাশ্চ বহু শাখা হনন্তাশ্চ বুদ্ধয় অব্যবসায়ী নাম। তোমার এই মনটা অনেক দিকে ছড়িয়ে পড়বে আর তুমি পিস অফ মাইন্ড হারাবে, তাহলে পারবে না। এই জন্য ফোকাসড মাইন্ড হতে হবে। সফল হতে হলে, কর্মযোগে সফল হতে হলে একটাই জিনিস তোমার খুব দরকার, সেটা হচ্ছে ফোকাসড মাইন্ড। তারপর উনি ৩টে শ্লোকে বললেন, দেখো এই যে বেদের পূর্বভাগ আছে, এর মধ্যে সমস্ত নানান রকম কর্মের কথা লেখা আছে, তা নানান রকম সুন্দর সুন্দর ফলের কথা লেখা আছে। তখন তোমার মনে হতেই পারে যে এইসব নিষ্কাম কর্ম করে তো আমি কোনো এরকম ট্যাঞ্জিবল রেজাল্ট পাচ্ছি না, তার থেকে আমি এই সকাম কর্মই করি। এতে তো দেখাই যাচ্ছে বেদ বলছে এইটা করলে এইটা পাবে, এইটা করলে এইটা পাবে। টাকা পয়সা করার হওয়ার জন্য বেদে আছে এইটা করা তোমার প্রচুর লক্ষ্মী লাভ হবে, তাহলে এইসবই করি। বলছে দেখো ওইদিকে পা বাড়াবে না, ওটা প্রয়োর পথ হয়ে যাবে, তাহলে আর তুমি সংসারেই ফেসে থাক, সংসারেই ফেসে থাক। হুম। এই আজকে এক ভদ্রমহিলার সাথে আমার কথা হলো, আমার এক জানাশোনা বন্ধুর দিদি, তার ভীষণ মার্কেটিং করার শখ। সে যদি ওকে একটা এরকম মল টলে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে সারাদিন মার্কেটিং, ধনীও বটে, তার কাছে তো ৮-১০টা তো ওর কাছে ওই ওই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কি বলেন সেই আছে। যখন আমি দেখেছি ওর বাজারে, ও সারাদিন বাজার করতে পারে। তো তার সাথে ওর হঠাৎ কথা হলো ওর সাথে আমার ফোনে। বললাম তোর তো জন্ম দোকানের মধ্যেই হয়েছে, মৃত্যুও তোর দোকানের মধ্যেই হবে। আমি ওকে বললাম, বলছে কি মহারাজ মহামায়া। বললাম বুঝলে তুই যাস কেন? তখন হাসছে। সে বোঝে, হ্যাঁ, সে খুব গৌতমানন্দজির কাছে দীক্ষা নিয়েছে, জব ধ্যান করে, খুবই ভক্তিমতী। কিন্তু তার মার্কেটিং এর একটা মানে একটা অবসেসিভ একটা মানে একটা অ্যাটাচমেন্ট আছে মার্কেটিং এর প্রতি। হ্যাঁ, সে তার ছেলের বিয়ে হবে, হ্যাঁ, সে পাঞ্জাবের একটা বড় শহরে থাকে, সেখান থেকে দিল্লি চলে এসছে। দিল্লি এসে যা মাল কিনেছে, একটা ছোট ট্রাক করে সেই মালটা লুধিয়ানাতে তার বাড়িতে পৌঁছে দিচ্ছে। বুঝুন কত মার্কেটিং সে করেছে। তুই তো পাগল, তা হাসছে। যা হোক, তো বলছে এরকম সংসারের দিকে তাকালে আর সংসারের জিনিস লাভ করার চেষ্টা করলে, তাহলে ওর মধ্যেই তুমি ঘুরতে থাকবে। ওই জন্য ওদিকে না ঘুরে তুমি সব সময় দৃষ্টি রাখবে তোমার ইনার গ্রোথের দিকে। তা বলছে ইনার গ্রোথের দিকে দৃষ্টি রাখবো, তার জন্য কি করতে হবে? বলছে দেখো ৩ গুণে এই প্রকৃতিটা, সংসারটা তৈরি, সত্য রজ তম। প্রত্যেকের নিজের নিজের গুণ আছে, নিজের নিজের দোষ আছে। সেটা আমরা ১৪ অধ্যায়ে খুব ভালো করে পড়বো। এইখানে এইটুকু জেনে নিন যে ৩টি গুণেই মানুষের দরকার, এবং প্রত্যেকটা গুণেরই কি বলে লাভও আছে, আবার তার কিছু ক্ষতিও আছে, ড্রব্যাকও আছে। তোমাকে ৩টে গুণের উপরে যেতে হবে। নিস্ত্রয় গুণ নিয়ে ভবার্জুনা বলে দিল। তারপরে বলছে এই যে ত্রয় গুণ নিয়া বিষয় বেদা, নিস্ত্রয় গুণ নিয়ে ভবার্জুনা, নির্দ্বন্দ্ব নিত্য সত্ত্বস্থ নির্যোগ ক্ষেম আত্মবান, এটা হয়ে গেছে। তারপরে হলো যে একটা যার যে এই নিত্রয় গুণ্য হয়ে গেছে, সব গুণের ওপরে চলে গেছে, তার কোনো আর জাগতিক ইচ্ছা থাকে না। ইয়াবনার্থ উদপানে সর্বতা সম্প্লুত উদকে তাওয়ান সর্বেষু বেদেশু ব্রাহ্মণস্য বিজানতা। বলে যেমন তোমাকে এখন জল আনতে হলে পুকুরে যেতে হয়, কুয়োতে যেতে হয়, কলের কাছে যেতে হয়। যদি সব জায়গায় জল হয়ে যায়, তাহলে যেখান থেকে ইচ্ছে জল তুলে নাও, এরকম হয়ে যায়। তখন সে একদম পরিপূর্ণ হয়ে যায়। তাকে আর এদিক ওদিক ছোট ছোট ইচ্ছার জন্য ছুটে ছুটে বলাতে হয় না। এরপরে এই ৪৭ নম্বর শ্লোকটা হচ্ছে ক্রাক্স অফ কর্মযোগা। এই একটা শ্লোকেই কিন্তু কর্মযোগ সম্বন্ধে একদম পরিষ্কার করে বলে দিলেন। আর ৪টে পাদ আছে, আমি গতবার পুরো এটা ডিসকাস করেছিলাম এই শ্লোকটাকে নিয়ে। কর্মণে এব অধিকারঃ তে। ইনডিড, তে মানে তে, তোমার একমাত্র কর্মতেই অধিকার। ওই ফ্রি উইলটা তোমাকে দেওয়া আছে। তুমি জগৎটাকে পাল্টাতে না পারো, হ্যাঁ,
নিজের ঘরটাকেও পাল্টাতে না পারো, সেইটুকু বোধহয় তোমার শক্তি নাই, কিন্তু যে শক্তি আছে তুমি নিজেকে তো পাল্টাতে পারোই। কর্মণে অধিকার তে, কর্ম করতে যে অধিকারটুকু লাগে সেটা সেই ফ্রি উইলটুকু দেওয়া আছে। ঠাকুর বলছেন না যে একটা গরুর গলায় যদি একটা 15 ফিটের দড়ি বেঁধে দেওয়া হয়, তো 15 ফিট অব্দি তো ফ্রি। 15 ফিট রেডিয়াসে যত ঘাস আছে সব খেয়ে নিতে পারবে। আমাদেরও এরকম একটা একটা তো দড়ি বাঁধা আছে, তো সেই দড়িটাও খুব ছোট নয়, সেই দড়িটাও খুব ছোট নয়। তাই তো বলছে ম্যান হ্যাজ ইনফাইনাইট পোটেনশিয়ালিটিস, আমাদের মধ্যে অনেক ইনফাইনাইট পোটেনশিয়ালিটি আছে। তার একটা উদাহরণ আমি আপনাকে দিচ্ছি, আমার জীবনেই দেখেছি। আমি কাশিতে ছিলাম, তো কাশিতে ছিলাম, তো আমাদের একটা ড্রাইভার ছিল, ওর নাম ছিল অযোধ্যা প্রসাদ। সে ড্রাইভারের একটা ছেলে ছিল সঞ্জয় সিং। সে মানে ছোটবেলার থেকেই ওর মধ্যে একটা ট্যালেন্ট ছিল, লং জাম্পে সে খুব ভালো ছিল। সে একটা মেলাতে কোথায় লং জাম্পের কম্পিটিশন হচ্ছিল, তখন সে অসুস্থ হয়ে উঠেছে মাত্র, অসুস্থ হয়ে থেকে উঠেছে, তো সবাই লং জাম্পে বাচ্চারা কি বলে কম্পিটিশনে ভাগ নিয়েছে, সেও দৌড়ে গেছে, সে একেবারে ফার্স্ট হয়ে গেছে। যে সেকেন্ড হয়েছে সে তার থেকে 2 ফুট পেছনে। ন্যাচুরাল ট্যালেন্ট, ন্যাচুরাল ট্যালেন্ট ওর কাছে লং জাম্পের। ও কিভাবে মারতো কে জানে, ও লং জাম্প খুব ভালো করতো। তখন ওকে লোকেরা বললো, আরে একে লং জাম্পে তুমি ট্রেনিং দাও, এ তো কি বলে লং জাম্প চ্যাম্পিয়ন হতে পারে। তো সে অযোধ্যা প্রসাদ করলো কি, তখন ভালো কোচের কাছে ওকে নিয়ে গেল, কষ্ট করে পয়সা টয়সা খরচা করলো, ওকে খুব দুধ বাদাম খাওয়ালো। সেই ছেলে আস্তে আস্তে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো, এশিয়ান চ্যাম্পিয়ন হলো, সেই সঞ্জয় রায়, দেখবেন গুগল করুন পেয়ে যাবেন। তারপরে অলিম্পিকে গিয়েও সে কোয়ালিফাই করেছিল, ওইখানে গিয়ে আরো ও বললো, মহারাজ আমি ওই ছেলেটা আসতো তো আমাদের কাশিতে, তো বলছে মহারাজ এর ওপরে যদি করতে হয় তাহলে ওই অনেক নিষিদ্ধ ড্রাগ নিতে হয়, নিষিদ্ধ ড্রাগ নিতে হয়, ওই কোচরাই খাওয়ায় সে নিষিদ্ধ ড্রাগ, কিন্তু এমন ভাবে খাওয়াবে যে তোমার ড্রাগ টেস্টিং এর সময় ওটা ধরা পড়বে না, আর সেগুলো ভীষণ কস্টলি। সে তো আমার বাবা ও রেলওয়েতে চাকরি পেয়ে গেছিল, তো বড় কাজ করতো, বললো রেলওয়ে অথরিটিও আমাকে ড্রাগ খাওয়ার পয়সা দেবে না, আর বাবাও সে খরচা করতে পারবে না, আমার কাছেও এত পয়সা হবে না যে আমি ওই ড্রাগ নিই। ওই যারা বলছে মহারাজ ওই অলিম্পিকের একদম টপের দিকে আসে না, তারা সব ওরকম দামি দামি কোচের কাছে ওরা সব এইসব ট্রেনিং নেয়। সে আমি জানি না, ও আমাকে যা বললো তাই বললাম। কিন্তু যাই হোক, এশিয়ান গোল্ড মেডেলিস্ট ছিল, অলিম্পিকের নাম করা, ও পদ্মশ্রী টদ্মশ্রী পেয়েছে। এই দেখে অযোধ্যা প্রসাদ মনে করলো কি, ওর আরেকটা ছেলে ছিল, ছোট ছেলে, ছোট ছেলেটাকে 9-10-এ পড়ে, বলে তুই এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, তুই দাদার কাছে থাক। ওই কলকাতার এই যে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে হোস্টেলে থাকতো আর ট্রেনিং করতো ওই সঞ্জয়, বলে তুই দাদার কাছে ওখানে থাক, এই লং জাম্প তুইও শিখে নে, আর দেখ তোর দাদা আজকে লং জাম্প মেরে মেরে কোথায় পৌঁছে গেছে, রেলওয়ের এখন অফিসার হয়ে গেছে একটা, তুইও হয়ে যাবি। এর কাছে কিন্তু কোনো ট্যালেন্ট নেই, কিন্তু বাবা বলল যে তুই শেখ। সেও দাদার সাথে যাওয়া শুরু করে দিল, কলকাতাতেই থাকতো, খুব এক্সারসাইজ করতো, লং জাম্প করতো, কিন্তু ট্যালেন্ট ট্যালেন্ট নেই তো। ট্যালেন্ট না হলেও সে ইউপিতে র্যাঙ্ক করা শুরু করে দিল, ইউপিতে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যেও সে আসা শুরু করে দিল, সে রেলে চাকরি পেয়ে গেল। এই জন্য বললাম না যে কারুর জন্য দড়িটা বোধহয় বেশি লম্বা, বা তার কার্যক্ষমতা বেশি, বা তার ট্যালেন্ট বেশি, কারুর কম হতে পারে, তো সেটাকেও যদি খাটায় তাহলে ইউপি পুলিশে তো ঢুকতেই পারবে। হ্যাঁ, তো এই জন্য বলছে তোমার শুধু কর্ম করার অধিকার। সে যদি ছোট ভাইটা যদি বসতো যে না আমার কোথায় হবে, দাদা তো সেই ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করেছে, ও কিন্তু ওরভাবে বসে থাকেনি, বাবার বলাতেও খুব ট্রেনিং নিয়েছে, আমিও দেখেছি ওকে। ও কাশিতেও যখন আমি ছিলাম তখন ও বিএচইউ এর মাঠে যেত ট্রেনিং নিতে, সেখানে ট্রেনিং নিয়ে নিয়ে তারপর ইউপিতে ফার্স্ট সেকেন্ড থার্ড এর পজিশনের মধ্যে আসতো, তারপর পুলিশে চাকরি পেয়ে গেল।
ওরা তো স্পোর্টসে যায় বেশিরভাগ চাকরি পাওয়ার জন্যই, যা হোক হয়ে গেছে। তো এই জন্য বলছে কর্মণে অধিকার আসতে মা ফলেষু কদাচন। এইটা খুব ইম্পর্টেন্ট। এইটা মনে করে যে কর্মের ফলের ওপরে তোমার কোনো অধিকার নেই, এটা তা নয়, এটা ভুল বোঝা। এখানে বলার কথা হচ্ছে ফলটা তোমার হাতে নেই। তুমি এই কর্ম করলে যে এই ফলই পাবে, এইটা তুমি কর্মটা তুমি করো, ভালোভাবে করো, যত তুমি ভালোভাবে করতে পারো করো, তো তাও মনে রেখো যে ফলটা তোমার হাতে নেই। তাই বলে এইটা মনে করো না যে অনেকে ফ্যাটালিস্টিক হয়ে যায়, আরে সব অদৃষ্টতে ঠিক করা আছে, আমি আর চেষ্টা করে কি করব। যেরকম হয় না যে আজকাল অনেক জায়গায় অফিসে ইন্টারভিউ ডাকে, অ্যাকচুয়ালি ওরা লোক নিয়ে নিয়েছে, কিন্তু লোক দেখানোর জন্য ওরা একটা ইন্টারভিউ ডাকে। আর যারা ইন্টারভিউ দিতে যায় তারাও বোঝে যে এইটা ফার্স্ট একটা ইন্টারভিউ হচ্ছে, আসল লোক না, এটা লোক দেখানোর জন্য একটা ইন্টারভিউ হচ্ছে। এইখানটা ঠিক তা নয়। কর্মণ্যে বাধিকার আসতে মা ফলেষু কদাচন, মানে তা নয়। মানে কর্ম তুমি করো, ফলটা তোমার হাতে নেই, তুমি ফলের জন্যই করবে, কিন্তু ফলটা যদি তোমার তুমি যা চাইছো সেরকম না হয়, তাহলে বুঝো আরো অনেক ফ্যাক্টর এই এটার পেছনে ডিপেন্ড করছিল, অনেক ফ্যাক্টর ডিপেন্ড করছিল, তুমি তা জানো না। এই জন্য বলছে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু। কিন্তু এই যে কর্মফলের তুমি নিজেকে হেতু মনে করো না। তুমি সফলই হও আর বিফলই হও, তুমি এইটা মনে করো না যে তুমি ওই কর্মের কর্তা। কাজ তুমি পুরো মন দিয়েই করবে, প্রিপারেশন তুমি তোমার যত রকম ভাবে নেওয়ার কথা তুমি নেবে। হ্যাঁ, এই যে আজকাল আমাদের এই যে খেলাধুলো হয়, এরা কত ট্রেনিং করে এরা। ওই যে আপনারা যারা জানেন, ওই যে একটা কোন ইন্টারন্যাশনাল ফাইনাল ম্যাচে সূর্যকুমার যাদব একটা ক্যাচ ধরেছিল, আমার তো ঠিক মনে পড়ছে না, ওটা ৬ হয়ে গেছিল, ওটা ৬ হয়ে গেছিল। সে যদি বাইরে চলে যায় তাহলে ওটা ৬ হয়ে যায়। ও কি করেছে, বাউন্ডারির মধ্যে থেকেই বলটাকে ধরে দেখেছে শরীরের ব্যালেন্স রাখতে পারবে না, বলটাকে ভেতরে ছুড়ে দিয়েছে, তারপরে আবার বাইরে বেরিয়ে আবার ঢুকে ক্যাচটা ধরেছে। চিন্তা করুন। প্রধানমন্ত্রী মোদী ওকে একবার জিজ্ঞেস করেছে, তুমি ক্যাচটা ধরলে কি করে, ওরকম করে তো ক্যাচ ধরা যায় না। বলছে মহারাজ, আমি স্যার আমি এটা ১০০ বার এটা আমাদের ট্রেনিং হয়েছে। ওরম করে কোচ বলটাকে একদম ৬ এর দিকে মেরে দিত, আর ওইভাবে আমাদেরকে বলটাকে এদিকে আনতে হতো, আর এদিকে এনে আমরা যা কিছু ওরা মোশন গুলো করে না, এই যে শুয়ে শুয়ে শুতে শুতে উইকেটের দিকে বল মেরে দিল, রান আউট করে দিল, এটা কিন্তু অ্যাক্সিডেন্টালি হয় না। ভীষণ শরীর ফিট চাই, তার জন্য স্পেসিফিক এক্সারসাইজ আছে, সেই সব হয়। অনেকবার ওই অ্যাকশনটাকে ওরা করতে পারে বলে ওই মাঠে ওরা ওই অ্যাকশন আনতে পারে। ইটস এ ভেরি ডিফিকাল্ট গেম। আমরা তো এখান থেকে দেখে নিলাম যেভাবে স্লাইড করে ওরা বলগুলো ধরে না, আমরা যদি একবার ধরতে যাই আমাদের হাঁটু মাটু সব ভেঙে যাবে। ওরা অবলীলা ক্রমে ঘাসের মধ্যে এরকম করে ডাইভ মেরে আরে বল ধরে নিচ্ছে। একবার আপনারা চেষ্টা করে দেখুন, এত কঠিন। দেখতে ভালো লাগে কিন্তু ওর পেছনে যে কত হার্ড ওয়ার্ক রয়েছে সেটা আমরা কেউ বুঝতে পারি না। লাগে, তার জন্য চেষ্টা লাগে। এই জন্য বলছে সব করো, কিন্তু তুমি নিজেকে কর্মফলের হেতু আমি করেছি এই অহংকার করবে না। অহংকার যদি করেছো, আধ্যাত্মিক জীবনের মেনই কাজ হচ্ছে অহংকারটাকে কমানো। স্বামীজি বলছেন না যে আধ্যাত্মিক জীবনে যদি কারোর অহংকার হয়ে যায় যে আমি বেশি আধ্যাত্মিক, ওর কোনো উপায় নেই, সে গেল। এই জন্য এই অহংকার করবে না যে আমি করেছি। নিজের যা কিছু করবে তার মধ্যে থেকে যতটা পারো আমিটাকে কম ইউজ করবে। আমি যাচ্ছি, আমি খাচ্ছি, মনে মনে করলেও মুখে করবে না। ঠাকুর দেখিয়ে দিয়েছেন
ঠাকুর বারবার শরীরটাকে দেখাতেন, আমি বলতে পারতেন না। হ্যাঁ, তো ঠাকুরের তো আমি বোধ ছিলই না। উনি তো বড় আমির মধ্যে থাকতেন, তার কথা আলাদা। আমরা ব্যবহারিক দিক থেকে যত চেষ্টা করব যাতে আমিটা কম বলতে হয়। কারণ আমি বললেই আমাদের শরীর এসে যাবে। হ্যাঁ, আমি বলতে আমরা আত্মাকে তো আমি বলব না, শরীরকেই আমি বলব। তার মানে কি আমি বারবার আমি শরীর সেটাকে আমি আরোপ করছি। আমি শরীর, আমি শরীর, আমি শরীর, আমি যদি ২০ বার বলি তাহলে তো আমি বলব আমি শরীরই। ওই জন্যে ডিনাই করতে হবে। কিরকম করে ডিনাই করতে হবে? তার ফার্স্ট স্টেপ হচ্ছে যে যাই ক্রিয়া করো না কেন তাতে আমি লাগাবে না। তার 4th স্টেপটা বলছে যে তাহলে তোমার মনে হতে পারে তাহলে কাজ করে দরকারই কি? তাই বলছে মা তে সঙ্গোস্ত্ব কর্মণি। তুমি যেন অসঙ্গের সাথে তোমার যেন কোন রকম অ্যাটাচমেন্ট না হয় যে আমি কাজই করব না। অকর্মণ্যতে তোমার যেন কোনো সঙ্গ না হয়ে যায়। তাহলে আমি কাজই করব না, তাহলে আমি চুপচাপ বসে থাকি। এপ্লাই করে যদি চাকরি নাই পাই তাহলে এপ্লাই করার দরকারই কি? ওরম করবে না। করতে থাকো। হ্যাঁ, যতক্ষণ তোমার ক্যাপাসিটি আছে, তুমি যদি মনে করো যে তুমি চাকরি পাচ্ছ না, আমি এটা একটা খুব ভালো আমার একটা এক্সপেরিয়েন্স আছে। তো একসময় আমি একটা এরকম যখন সব ছাত্রদেরই হয়, তো তখন চাকরি-টাকরি খুঁজছি। তখন একজন আমার সঙ্গে দেখা হয়েছে এক ভদ্রলোকের। সে বলছে যে, "তুমি যে চাকরি খুঁজছো তুমি জানোটা কি?" তো আমি বললাম, "আমি তো কিছুই জানি না। আমি তো যা কলেজে পড়েছি তারপরেই চাকরি খুঁজছি।" তাহলে তোমাকে কে চাকরিতে রাখবে বলো? তুমি যেখানে চাকরি নিতে যাবে তোমাকে তো বলতে হবে, "আমি এই জিনিসটা জানি, সেই জিনিসটা জানি।" তার যদি সেইরকম লোক দরকার হয় তখন সে সেইরকম লোক রাখবে। তুমি যদি কিছুই না জানো তাহলে তোমাকে কে রাখবে? মাথাটা আমার কথাটা আমার মাথার মধ্যে ঢুকে গেল। সত্যি তো। আমি যদি কিছুই না জানি আমাকে কেন শুধু টাকা দিয়ে রাখবে? তখন তো এই এত সুযোগ ছিল না। এই স্কিল ডেভেলপমেন্ট এর সুযোগ ছিল না। এইসব ইঞ্জিনিয়ারিং এর তখন কোন রকম পড়াশোনা হতো না। আর যারা পড়তো তারা খুব ও কম্পিটিশন দিয়ে কয়েকটা মাত্র ভারতে ইঞ্জিনিয়ারিং কলেজ। তো ওইজন্য হতো না। দাঁড়া একটা ফোনকে বন্ধ করি। তারপরে আমি তখন বুঝলাম যে হ্যাঁ, একটা স্কিল তো চাই। নয়তো নেবে কি করে মানুষ? হ্যাঁ, তুমি বলো আমি ভালো চা বানাতে পারি তাহলেও ঠিক আছে, ঠিক আছে তুমি অফিসে চা বানাও। তুমি তাও জানো না, কিছুই জানো না তো তোমাকে কে নেবে? হ্যাঁ, এই যে আমাদের এখানে অনেক সময় রান্নার লোকের অভাব হয়। কাজ খুঁজতে লোক আসে। বলে আমি বলি, "রান্না জানো?" "না রান্না জানি না।" তো কি জানো? "এই একটু বাগান-টাগান কুপিয়ে দেবো, কোদাল-টোদাল মেরে" আমাদের ওরকম লোক দরকার নেই। তুমি যদি রান্না জানো তো আমাদের একটা লোক লাগে। দেখুন, সামান্য রান্নার কাজ তাই করতে পারে না লোক। আর কাজ খোঁজে, চাকরি খোঁজে কি করে পাবে? মানে বলছে অকর্মণ্য হয়েও না। অকর্মণ্য হয়ে বসে থেকো না। যে কিছু লাভ নেই। এইসব করে কিছু লাভ নেই। আজকাল চাকরি কে দেবে? তুমি চাকরি নেওয়ার উপযোগী হও। তবে তো তুমি চাকরি পাবে। এটা আলাদা কথা যে কোনো কম্পিটিশন পরীক্ষা দিলাম, সেও তারা খেটে খুঁটে দেয়। সেটা অন্য জিনিস। সেটা টোটালি অন্য জিনিস। পরীক্ষা-টরীক্ষা দিয়ে কোথাও হলো তুমি পরীক্ষার জন্য পড়াশোনা করেছো। কিন্তু অন্য জায়গায় তুমি যদি কাজ খোঁজো, তাহলে তো ওরা দেখবে যে তোমার মধ্যে সেই যে ধরনের কাজ ওদের কাছে আছে সেই ধরনের কাজ তুমি জানো কি জানো না। এইজন্য আজকাল স্কিল ডেভেলপমেন্ট এর উপরে যারা হাতের কাজ জানে তাদের কোনো কাজের অভাব নেই। কিন্তু যাদের ঐসব নেই সব বসে আছে। কোনো কাজ নেই। তো এইজন্য কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভু মা তে সঙ্গোস্ত্ব কর্মণি। এটা সম্বন্ধে এটা খুব সুন্দর কথা একটা লেখা আছে, সেটা আপনাদের একটু পড়ে শুনিয়ে দিই। 45 খুব ভালো। হ্যাঁ, নিষ্কাম কর্মের দ্বারা চিত্তশুদ্ধি
এবং চিত্তশুদ্ধি দ্বারা আত্মজ্ঞানের উদয় হয়। দেখুন, এবং আত্মজ্ঞান ব্যতীত ব্রহ্মানন্দ লাভের কোনো সম্ভাবনাই নাই। এই সংস্কারের বশীভূত হইয়া আছে অর্জুন মনে করেন, তবে কর্মরূপ বহিরঙ্গ সাধন ব্যর্থ ও কেবল বিড়ম্বনা মাত্র। তাই ভগবান বলিতেছেন, হে অর্জুন, তুমি তত্ত্বজ্ঞানার্থী বটে, কিন্তু তোমার অন্তঃকরণ এখনো নির্মল হয় নাই। এই জন্যে তুমি নিষ্কাম কর্মের অধিকারী। কর্ম অনুষ্ঠান কালে ফলভোগের কথা তুমি আদৌ মনে করিও না। যদি বলো, অনুষ্ঠাতা ফল কামনা না করিলে অনুষ্ঠিত কর্মের অপসম্ভাবী ফল কর্মকর্তাকে অবশ্যই আশ্রয় করিবে। এর উত্তরে ইতঃপূর্বে উক্ত হইয়াছে যে কামনা ব্যতীত ফল প্রাপ্তি হয় না। ফল লাভ করাই যে কর্মীদিগের উদ্দেশ্য, তুমি আপনাকে সেই শ্রেণীভুক্ত করিও না। মনে হইতে পারে যে কর্ম যখন স্বয়ং ফলদানে অসমর্থ, তখন বৃথা এই কৃচ্ছ সাধন কর্মানুষ্ঠানে প্রয়োজন কি? তুমি এই রূপ বুদ্ধিতে কর্মত্যাগে প্রীতিযুক্ত হইও না। তোমার স্বর্গ ফলাদির ইচ্ছা না থাকুক, কিন্তু কর্মানুষ্ঠানের স্বভাবগত ধর্মে তোমার অন্তঃকরণ শুদ্ধি হইবে। এইরূপ কর্মসাধন ব্যতীত তত্ত্বজ্ঞানের মূল উপাদান স্বরূপ চিত্তশুদ্ধি লাভের কোনো সম্ভাবনা নাই। এটা এই জন্য নিষ্কাম কর্ম বলছে, জ্ঞান যোগা উইদাউট নিষ্কাম কর্ম যোগা ইজ মিনিংলেস। কর্ম যোগা উইদাউট জ্ঞান যোগা ইজ ওয়ার্থলেস। কাজ করে যাচ্ছি, কিন্তু ওর পেছনে কর্মের উদ্দেশ্য কি সেটা জানি না। আমাদের সংসারী মানুষের এইটাই সবচেয়ে বড় প্রবলেম। সংসার করছে, সব করছে, কিন্তু কেন করছে জানে না। আমাদের একটা কর্মের একটা উদ্দেশ্য থাকবে তো। সেই উদ্দেশ্য হচ্ছে এই চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি না হলে, ইনার গ্রোথ না হলে, স্পিরিচুয়াল গ্রোথ না হলে আমাদের জীবনে কিছুই হলো না। যতই ব্যাংকে টাকা জমুক, যতই বাড়িটা বড় হোক, যতই গাড়িটা বড় হোক, কি হবে? কি হবে তাতে? হ্যাঁ, আজকাল এই সোশ্যাল মিডিয়াতে দেখি অমুকের কাছে এত কোটি টাকা আছে, এই তার গাড়ি, এইগুলো তার বাড়ি। আমি হাসি, কি এগুলো দেখিয়ে কি বোঝাতে চাইছে? ইজ ইট সাকসেস? হোয়াট? এটাই সাকসেসের মাপকাঠি নাকি? 10টা শহরে 10টা বাড়ি হবে, একটা বাড়িতে 5টা 6টা করে গাড়ি থাকবে, টাকা অফুরন্ত টাকা থাকবে, সেটা সাকসেস হলো? কত খাবে? কত জায়গায় তুমি একসাথে থাকবে? কত গাড়িতে তুমি কোথায় ঘুরবে? হুম? কোথায় যাবে? এই তো হলো ব্যাপার। ওগুলো ওগুলো করছে না। ভেতর থেকে যতক্ষণ আমি এই ইনার রিচনেস আসছে না, যতক্ষণ আমি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারছি না, যতক্ষণ বিরাট আমির সাথে আমার এই ক্ষুদ্র আমিকে এক করতে পারছি না, ততক্ষণ এসব মিনিংলেস। হ্যাঁ, জীবন যাপনের জন্য যতটুকু দরকার ভগবানের কাছে তো প্রার্থনাও করি, সবাই যেন ততটা পায়, সবাই যেন খেতে পড়তে পায়, মাথার উপরে ছাদ পায়, দুটো কাপড় থাকে। এর তো সবার দরকার। মানুষ হয়ে যখন এসছে, পশুর মতো কেন থাকবে? মানুষের মতন থাকবে। কিন্তু তারপরেও অনেক পথ যাওয়ার আছে। ওই জন্যে এই যে বলছে না যে রুটি কাপড়া আর মাকান, মানুষের নাকি 3টেই জরুরত। না, 3টে জরুরত না। ওই 3টে জরুরত পুরো হলে তখন আরো তখন অন্য 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 জরুরত এসে যায়। এই জন্যে এইটা তোমাকে মনে রাখতে হবে। তাই এখানে বললেন, কর্মণ্যে বাজারস্তে পরে একটা ইম্পর্টেন্ট শ্লোক আছে, যোগস্থা কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমো ভূত্বা সমত্বম যোগ উচ্চতে। আমি কালকে সাথেই 8 পরে 49 দিয়ে 50-এ আরেকটা শ্লোক আছে, বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তসমাৎ যোগায় উজ্জস্ব যোগা কর্মসু কৌশলম। দেখুন, যোগের দুটো পরিভাষা দিয়েছে। একটাই বলছে সমত্বম যোগ উচ্চতে,
আর একটা বলছে যোগা কর্মসু কৌশলম। তো দুটো বললেন কেন? কর্মযোগের দুটো ডেফিনেশন দিলেন কেন? একটাই বলছেন সমত্বম যোগ উচ্চতে, আর একটা বলছে যোগা কর্মসু কৌশলম। কালকে আমি এই একসাথে দুটো শ্লোক নেব, আগে 48 আর 50, তার মধ্যে একটা শ্লোক রয়ে যাবে মাঝের, দূরেনা হবরম কর্ম, ওটা আমি এই দুটো শ্লোকের পর ওইটা তৃতীয় শ্লোক হিসেবে নেব। আজকে এই অবধি থাকছে, সময় হয়ে গেছে, আবার আমরা কালকে 8:50 মিলিত হব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्री राम कृष्णार्पणमस्तु। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। মহারাজজি প্রণাম নেবেন। প্রণাম নেবেন মহারাজ। প্রণাম মহারাজ।